আচ্ছা, জাস্ট কিছুক্ষণ আগে এল ক্লাসিকো দেখে উঠলাম। আর অলমোস্ট একটা ব্রোকেন হার্ট নিয়ে ভিডিও বানাচ্ছি, কিন্তু খুব ইন্টারেস্টিং কিছু আপডেট শেয়ার করার রয়েছে। বাট এই এল ক্লাসিকো লসটা খুব মানে কষ্ট দিল। কারণ এত তাড়াতাড়ি লিড নিয়ে নেওয়া, তারপর সেই লিড ধরে রাখতে না পারা, এত হিউজ ডিফেন্সিভ ব্লান্ডার, মাঝ মাঠে ব্লান্ডার, তারপরেও যে এমবাপের হ্যাট্রিক বা বারবার ফিরে আসার একটা রাস্তা তৈরি করার চেষ্টা। আহ, ঠিক আছে, হয়, এক একটা সিজন যায় এই ধরনের। বাট বার্সেলোনার এই সিজনটা ট্রিমেন্ডাস গেছে, মানে প্রত্যেকটা বার্সেলোনা ফ্যানকে মেনি মেনি কংগ্রেচুলেশনস ফর উইনিং দ্য লা লিগা। এই সিজনটা বার্সেলোনা ট্রেবেল জিততে পারতো, হ্যাঁ অফিসিয়ালি লা লিগা জেতেনি, বাট আর জাস্ট একটা ম্যাচের জয় বা তিনটে ম্যাচের ড্র এনাফ, আর একটা ম্যাচ জয়, 3 পয়েন্ট এনাফ বার্সেলোনাকে লা লিগা দেওয়ার জন্য। অলমোস্ট বার্সেলোনা লা লিগা জিতেই গেছে বলা চলে, ট্রেবেল জিততে পারতো, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওই অসাধারণ একটা ম্যাচ, যে ম্যাচটা ইন্টার মিলান এবং বার্সেলোনা দুটো টিমই শেষ মুহূর্ত অবধি কেউ কাউকে জমি ছাড়তে চায়নি, সবাই জিততে চেয়েছিল যেভাবে হোক। মানে যেন ওটাই লাইফের লাস্ট ম্যাচ, এইভাবে দুটো টিম খেলতে নেমেছিল। তো সেই জায়গা থেকে আমি বলবো যে হ্যান্সি ফ্লিকের এই টিমটা অসাধারণ কিছু কাজ করেছে এই সিজনে। ট্রিমেন্ডাস একটা মনে রাখার মতো সিজন গেল, একটা ভিন্টেজ বার্সেলোনাকে অ্যাটলিস্ট আমি অন্তত দেখলাম। অনেক দিন পর এরকম পরপর কয়েকটা এল ক্লাসিকো গেল, খুব মার্জিনাল লস হলেও, কারণ কোপা দেল রের ফাইনাল যদি দেখি সেটাও এক্সট্রা টাইমে গিয়ে হয়েছে, 3-2 রেজাল্টে আমরা হেরেছি। আজকের ম্যাচটাও 4-3। তো কোথাও এই টিমটাকে দেখে বারবার মনে হয়েছে যে এই টিমটা কিন্তু পিছিয়ে গেলেও বা একটা বড় ধরনের ধাক্কা খেলেও ফিরে আসার ক্ষমতা রাখে। জানি না সেটা হ্যান্সি ফ্লিকের জার্মান যে মেন্টালিটি রয়েছে সেটা তিনি খুব ভালোভাবে এই স্প্যানিশ ক্লাবের মধ্যে পুশ করতে পেরেছেন, এবং প্লেয়ারদের মধ্যেও কিছু করে দেখানোর যে খিদে, সেটা ভীষণভাবে দেখা গেছে। যেখানে রাফিনহা, লামিনে ইয়ামাল, এই মুহূর্তে তাকে নাম দেওয়া হয়েছে লামিনে মেসিন ইয়ামাল, অসাধারণ একটা সিজন এই দুটো প্লেয়ারের। তার পাশাপাশি লেভানডোস্কি প্রথমের দিকটাতে হিউজ ফর্মে ছিল, চোট না পেলে হয়তো এতদিনে 35টার মতো, আরও 10টাই গোল করে ফেলতে পারতো, 25টা গোলে থেমে গেছে আপাতত, আরও 8-10টা গোল করতে পারতো। প্রত্যেকটা প্লেয়ার তারা নিজেদের হাই লেভেল অফ ডেডিকেশনে ছিল, অ্যান্ড অসাধারণ একটা সিজন অন্তত পক্ষে আমি বলবো যে বার্সেলোনার গেছে। অ্যান্ড ডেফিনেটলি মাদ্রিদ ফ্যান হিসেবে এই সিজনটা আমাদের জঘন্য। এত কিছু আশা নিয়ে সিজন শুরু করেও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা, সেটা খুব বড় আকারে দেখা গেছে, এবং খুবই বাজে একটা সিজন। যাই হোক, আলাদা করে আর কিছু বলার নেই। এগেন বার্সেলোনা ফ্যানদেরকে অনেক অনেক কংগ্রেচুলেশনস আজকের এই জয়ের জন্য, লালিগা জয়ের জন্য, কোপা দেল রে জয়ের জন্য, সুপার কোপা দে ইস্পানা জয়ের জন্য। অ্যান্ড ট্রেভেলটা হাতছাড়া হয়েছে, এটা তোমরা একটু দুঃখ করতে পারো, বাট দিস ওয়াজ অ্যান অ্যামাজিং সিজন ফর বার্সেলোনা। যাই হোক, আমরা আসবো ইন্ডিয়ান ফুটবলের কথায়, আমরা আসবো দুই প্রধানের কথায়, আমরা আসবো কিছু ইন্টারেস্টিং ট্রান্সফার রিউমার আপডেট অ্যান্ড টক্সের কথায়। নাম্বার 1 প্লেয়ার ইজ রাহুল ভেকে, এক্স ইস্টবেঙ্গল প্লেয়ার। তারপর বহু ক্লাব ঘোরা হয়ে গেছে, এফসি পুনে সিটি, বেঙ্গালুরু, মুম্বাই, বেঙ্গালুরু, সব জায়গাতে খেলা হয়েছে, এবং একটা কেরিয়ারের আপ ডাউনের মধ্যে দিয়ে প্লেয়ারটা এগিয়েছে। বর্তমান সময়ে একটা ভালো ফর্মে রয়েছে, 2026 অবধি তার বেঙ্গালুরুর সাথে কন্ট্রাক্ট রয়েছে, 34 ইয়ার্স অফ এজ। দুটো পজিশনে খেলতে পারে, রাইট ব্যাক অ্যান্ড সেন্টার ব্যাক। তাকে নিয়ে আমাদের নতুন করে জানার কিছু নেই। সেই প্লেয়ারকে ইস্টবেঙ্গল কোথাও এই মুহূর্তে টার্গেট করেছে, এই মুহূর্তে তার সাথে কথাবার্তা চলছে। এবার দুটো বিষয় এখানে রয়েছে, এক হচ্ছে তার সাথে 1 বছরের একটা কন্ট্রাক্ট এই বেঙ্গালুরুর বাকি রয়েছে, এবং দুই, তার একটা হিউজ আস্কিং রয়েছে স্যালারির। এবার এই দুটো জায়গা যদি ঠিকঠাক হয়ে যায়, যে তার বেঙ্গালুরু থেকে বেরিয়ে আসা, আর দুই হচ্ছে তার যে স্যালারির ডিমান্ড রয়েছে সেটা ইস্টবেঙ্গলের মিটিয়ে দেওয়া, তাহলে এই সিগনেচারটা ইস্টবেঙ্গলে হতে পারে, একটা হোম কামিং হতে পারে। তবে অবশ্যই ইস্টবেঙ্গলের যে প্ল্যানিং রয়েছে সেটা হচ্ছে যে আস্কিং ডিমান্ড রয়েছে সেটা ইস্টবেঙ্গল দিয়ে দেবে। দ্যাটস হিউজ, 3 বছরের একটা কন্ট্রাক্ট, এবং সব রকম ফিজ মিলিয়ে 6 থেকে 6.5 কোটির একটা ডিমান্ড রয়েছে রাহুল ভেকের, সেটা ইস্টবেঙ্গল দিয়ে দেবে। কিন্তু ইস্টবেঙ্গল কোথাও রাহুল ভেকেকে পুশ করছে যে তুমি বেঙ্গালুরু থেকে বেরিয়ে এসো, মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেশন করে বেরিয়ে এসো, তুমি তোমার এক্সিট ক্লজ যা কিছু রয়েছে সেটা পে করে বেরিয়ে এসো, বাকি তোমার যা ডিমান্ডস রয়েছে যেটা বেঙ্গালুরু ফুলফিল করছে না সেটা ইস্টবেঙ্গল দিয়ে দেবে। এই ধরনের রুমার কিন্তু এই মুহূর্তে উঠে আসছে। দেখো, আগামী দিনে এর ঠিক ভুল সব কিছু সামনের দিকে দেখা যাবে, কিন্তু ইস্টবেঙ্গলের যে ডিমান্ডটা এই ট্রান্সফার উইন্ডো শুরু হওয়ার আগে থেকে বারবার করে সামনে আসছিল যে ডিফেন্সকে মজবুত করতে হবে, অ্যান্ড দ্যাটস ওয়াই
ইন্ডিয়ান বলো ফরেন প্লেয়ার বলো সব দিক থেকে কিন্তু ইস্টবেঙ্গল ডিফেন্স মজবুত করার জন্য নেমেছে। কারণ আমি বারবার একটা জিনিস বলেছি, আমি আগের ভিডিওতেও কথা বলেছি যে ইস্টবেঙ্গলের আইএসএলে আসার প্রথম সিজন থেকে ইস্টবেঙ্গল সব থেকে বেশি সাফার করেছে যে জোনটাতে, সেটা হচ্ছে ডিফেন্সিভ জোন, এবং সেই জায়গাটাকে ইস্টবেঙ্গল ডেফিনেটলি মজবুত করতে চাইবে। সেই কারণে বিদেশি ভালো প্লেয়ারের নাম উঠছে, সেই কারণে ডোমেস্টিকের ভালো প্লেয়ারের নাম উঠছে, ইয়াং প্লেয়ারদের নাম উঠছে, এবং ইস্টবেঙ্গল এই জায়গাগুলো কমপ্লিট করতে পারলে কোথাও একটা ভালো সিজন ইস্টবেঙ্গল তৈরি করতে পারবে। এবার রাহুল ভেকের এই ম্যাটারটা কোথায় যায় সেটাই হবে দেখার বিষয়। দ্বিতীয় প্লেয়ার হচ্ছে মেহতাব সিং। এবার মেহতাব সিংকে নিয়ে মোহনবাগান অনেক দিন ধরে ইন্টারেস্টেড, নাথিং নিউ ইন দ্যাট। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মেহতাব সিংকে শুধুমাত্র শুধুমাত্র মোহনবাগান না, তাকে নিয়ে ইস্টবেঙ্গলও ইন্টারেস্টেড এবং ইস্টবেঙ্গলে চাইছে তাকে সই করাতে। কয়েকদিন আগের যদি একটা ভিডিওতে আমি ফিরে যাই তাহলে আমি দেখবো যে আমি কয়েকটা ডিফেন্ডারকে নিয়ে কথা বলেছিলাম যে এই ডিফেন্ডারদের যদি ইস্টবেঙ্গল টার্গেট করে আগামী দিনে তাহলে সেটা ইস্টবেঙ্গলের জন্য ডেফিনেটলি খুব ভালো হবে। সেখানে অবশ্যই মেহতাবের নাম ছিল, সেখানে হারমিপম রুইবার নাম ছিল। পরবর্তী সময়ে দেখা গেল যে এই প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গলের টার্গেট লিস্টে রয়েছে এবং প্রত্যেকের নাম আস্তে আস্তে ইস্টবেঙ্গলের সাথে কানেক্টেড বা লিঙ্কড আপ হয়েছে। অ্যান্ড অ্যাবসলিউটলি এই ধরনের কন্টেন্ট আমার বানাতে ভালো লাগে। হয়তো সময়ের অভাবে সবসময় সেই রিসার্চটা করা হয়ে ওঠে না বা করে উঠতে পারি না যে কোন কোন টিমে কোন কোন প্লেয়ারের ডিমান্ড রয়েছে। যেখানে লটস অফ প্লেয়ার্স রয়েছে দেখো সেখানে আননেসেসারি নাম তুলে লাভ নেই, কিন্তু যেখানে সত্যিই ডিমান্ড রয়েছে যে পজিশনে প্লেয়ার লাগবে সেখানে এই ধরনের প্লেয়াররা এলে কতটা টিম ভালো হতে পারে আমার অলওয়েজ কথা বলতে ভালো লাগবে। তো দেখা যাক, আগামী কয়েকদিনের মধ্যে আরও একটা টিমকে নিয়ে বলবো। তোমাদের পছন্দের কোন টিম রয়েছে অবশ্যই বলো। যে টিমের কোনো একটা পজিশন খুব খারাপ সেখানে প্লেয়ার এলে খুব ভালো হবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও, সাজেশন দিও। এবার ব্যাপারটা হচ্ছে সেই দিনকের ভিডিওতে আমি কথা বলেছিলাম যে মেহতাবকে নিয়ে কিন্তু মোহনবাগান ইন্টারেস্টেড, কিন্তু হ্যাঁ মোহনবাগানে যেভাবে ডিফেন্স লাইনটা অলরেডি সেট রয়েছে সেখানে মেহতাবকে নিয়ে এলে হয়তো ডিফেন্স লাইনটা আরও বেশি মজবুত হবে। কিন্তু এরকম না যে মেহতাবের জন্য মোহনবাগান অলওয়েজ অল আউট রয়েছে, যে মেহতাবকে ছাড়া এই মুহূর্তে আর অন্য কোনো আশা মোহনবাগান ম্যানেজমেন্ট দেখছে না, এরকম ব্যাপার না। কারণ একে তো দুজন বিদেশি সেন্টার ব্যাক, তারা কন্টিনিউয়াসলি গোটা সিজন খেলেছে, আপকামিং সিজনেও খেলবে। দুই, উঠে আসা ডিফেন্ডারদের মধ্যে যদি আমি বলি যে দীপেন্দুর কথা, অসাধারণ একটা সিজন গেছে। সৌরভ ভানওয়ালা এই প্লেয়ারটার এবার সিনিয়র টিমে চান্স আসার সময় এসেছে, প্লেয়ারটার কন্ট্রাক্ট এক্সটেনশন হচ্ছে, কোচের পার্সোনালি ওকে পছন্দ হয়েছে। তো ইয়াং ইন্ডিয়ান প্লেয়াররা তারাও কিন্তু লাইনের মধ্যে রয়েছে। তো সেখানে যদি মেহতাব সিং আসে মোহনবাগানে তাহলে একটা হিউজ আমি বলবো যে ডিফেন্সে একটা বুস্ট পাবে। কিন্তু যদি না আসে তাহলে কি মোহনবাগানের খুব একটা প্রবলেম হবে? তাহলে অ্যান্সারটা ডিরেক্টলি হচ্ছে না, ডেফিনেটলি না। কারণ মোহনবাগান এই সিস্টেম নিয়ে, এই সেট আপ নিয়ে যদি এই সিজনে এই পারফরমেন্স করে, সো এর থেকে তোমার আর কি বেশি চাই? এটা তো সব থেকে বেস্ট। 11টা আইএসএল সিজনের মধ্যে এইবারে মোহনবাগানের এই ডিফেন্স লাইনের পারফরমেন্সটা হচ্ছে সব থেকে বেস্ট। হ্যাঁ, সেখানে মেহতাব ঢুকে গেলে আরও বেটার হবে। এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এ তুমি আরও একটা শক্তপোক্ত ডিফেন্স লাইন নিয়ে নামবে। বাট হ্যাঁ, মোহনবাগানের ইন্টারেস্ট রয়েছে, মোহনবাগান এনকোয়ারি করেছে, মোহনবাগান কথাবার্তার মধ্যে রয়েছে, কিন্তু মাঝখানে ঢুকেছে ইস্টবেঙ্গল। এবার দেখা যাক কী হয়। ডেফিনেটলি মুম্বাই সিটি এফসির সাথে কথা হবে, দুপক্ষেই কথা বলবে এবং তারপর মেহতাবের ব্যাপারটা কোথাও এক্সিকিউট করার চেষ্টা করা হবে। বাট ফাইনাল কল অবশ্যই মেহতাব সিং নেবে যে কোথায় সে স্যালারি বেটার পাচ্ছে, কোথায় প্রজেক্ট বেটার রয়েছে। অ্যান্ড ডেফিনেটলি দেখো, যদি দুটো টিমের আমি বলি যে প্লেয়ারদেরকে অফার করার যে প্যাটার্ন বা তাদের স্যালারি দেওয়ার যে প্যাটার্ন বা দুটো টিমের যে প্রজেক্টের ব্যাপার রয়েছে বা দুটো টিমে খেললে কোথায় সব থেকে ভালো এক্সপোজার পাবে, তাহলে অবশ্যই দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে মেহতাব সিং ডেফিনেটলি চুজ করবে মোহনবাগানকে। কারণ মোহনবাগান যে রিদিমটার মধ্যে রয়েছে সেই রিদিমটাতে মেহতাব ঢুকতে পারলে সামনের 2-3টে সিজন অ্যাটলিস্ট মেহতাব দেখবে যে আমি একটা টপ লেভেলে পারফরমেন্সটা করতে পারবো, একটা টপ ক্লাবে আমি থাকতে পারবো। সেখানে ইস্টবেঙ্গল ডেফিনেটলি স্ট্রাগল করছে। হয়তো আগামী সিজনের ইস্টবেঙ্গলের পারফরমেন্সটা যদি ভালো হয় তাহলে আরও কিছু বেটার প্লেয়ারকে ইস্টবেঙ্গল অ্যাট্রাক্ট করতে পারবে। বাট রাইট নাও কোথাও যদি তোমাকে অপশন দেওয়া হয় যে মেহতাব সিং তুমি অপশন নাও মোহনবাগান ও ইস্টবেঙ্গল, দু তরফেই প্রায় সমান ডিমান্ড রয়েছে, দু তরফেই প্রায় সমান তোমাকে অপরচুনিটি দেওয়া হবে, তাহলে ডেফিনেটলি আমার মনে হয় যে মেহতাব সিং চোখ বন্ধ করে এই মুহূর্তে মোহনবাগানকে চুজ করবে। হ্যাঁ, ইস্টবেঙ্গল চুজ করতে পারে, তার প্রাক্তন ক্লাব, সেখান থেকে সে উঠেছে, সব কথাই ঠিক রয়েছে। একটা চ্যালেঞ্জও নিতে পারে যে কোথাও আমি ইস্টবেঙ্গলের জন্য ভালো কিছু করবো। বাট প্রত্যেকেই কিন্তু চাই অলওয়েজ এই ধরনের একটা কেরিয়ারের টাইমে সব থেকে ভালো জায়গাটাতে যেতে।
নাও দেখা যাক মেহতাবের ব্যাপারটা কী হয়। মেহতাবকে নিয়ে দুপক্ষ ইন্টারেস্টেড, অ্যান্ড এটা কোথাও ভালো যে ইন্ডিয়ান ডিফেন্ডারদের যে কোথাও মার্কেট, সেই মার্কেট এখনও অবধি স্ট্রং রয়েছে। অনেক বিদেশি ডিফেন্ডার আমাদের ইন্ডিয়ান সুপার লিগে রয়েছে, টপ ক্লাস রয়েছে, মিডিয়াকর রয়েছে, বাট স্টিল ইন্ডিয়ান ডিফেন্ডারদের যে কোথাও কদরটা বা তাদের ডিমান্ডটা খুব একটা পড়ে যায়নি। এটা প্রতি সিজনে তাদের এই টানাপোড়েনটা দেখলে আমি অন্তত ফিল করতে পারি। আর থার্ড যে প্লেয়ারকে নিয়ে কথা বলতে হবে সেই প্লেয়ার বুঝতে পারছো, অভিষেক টেকচাম সিং, যাকে নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান বোথ আর ইন্টারেস্টেড। কিন্তু এই ক্ষেত্রে পাঞ্জাব এফসি তারা 2 কোটির ওপরে যে ফি রয়েছে সেই ফি নিয়ে নেগোসিয়েট করতে চায়, মানে 2 কোটির নিচে এই প্লেয়ারকে তারা ছাড়বে না। তার উপরে একটা হিউজ তার একটা ট্যাগ লাগানো হয়েছে, যে ট্যাগটাতে ডেফিনেটলি কেউই নেবে না। হ্যাঁ, নেগোসিয়েশন হবে, এবং নেগোসিয়েশন হয়ে আমার মনে হয় না যে এটা 2 কোটি হবে, 2 কোটির থেকে একটু নিচে নামবে, এবং যে পাবে তাকে একটা ভালো রকমের একটা 20-21 বছরের ছেলের জন্য ভালো রকমের খরচা করতে হবে। এবং শুধুমাত্র তার ট্রান্সফার ফি না, তার পাশাপাশি তার যা স্যালারি রয়েছে সেটাও কিন্তু বিয়ার করতে হবে। কারণ এই প্লেয়ারটা নিজের কেরিয়ারে যে জায়গাতে রয়েছে, সে পার্সোনালি কিন্তু চাইবে যে যখন তাকে নিয়ে এত ডিমান্ড রয়েছে, তার স্যালারি যে ডিমান্ডটা সেটাকেও সে হাই রাখতে, এবং সেটাও নেগোসিয়েবল থাকবে। আর ডেফিনেটলি কোথাও অভিষেক টেকচাম সিং যখন তোমার টিমে ঢুকবে, তুমি একজন ভার্সেটাইল সাইড ব্যাককে পাবে। এই ক্ষেত্রে যদি ইস্টবেঙ্গলের কথা বলি, তাহলে ইস্টবেঙ্গল যদি ধরে নাও যে এখানে রাহুল ভেকে আর অভিষেক সিংকে নিয়ে আসতে পারলো, তাহলে রাহুল ভেকে হি ক্যান প্লে অ্যাজ আ রাইট ব্যাক, অভিষেক সিং ক্যান প্লে অ্যাজ আ লেফট ব্যাক। তো তুমি দুটো সাইড ব্যাক পেয়ে যাচ্ছ, সেন্টার ব্যাকে একটা বিদেশি ডিফেন্ডারের পাশে আনোয়ার আলী রয়েছে, তো তোমার ডিফেন্স লাইনটা অনেক বেশি পোক্ত হয়ে যাবে। যদি মোহনবাগানের দিকে দেখি, যে মোহনবাগান মেহতাব সিংকেও তুলে নিয়ে এলো, ব্যাকআপ অপশন হিসেবে থাকলো, অভিষেককে তুলে নিয়ে এলো, অভিষেক দুটো সাইড ব্যাকেই খেলতে পারে। বিশেষ করে যদি আমরা আশিস রায়ের পারফরমেন্স দেখি, তাহলে আশিস রায় কিন্তু অ্যাজ আ ডিফেন্সিভ সাইড ব্যাক ডেফিনেটলি গোটা সিজনে মোহনবাগান সমর্থকদের মন জয় করতে পারেনি। একজন অ্যাটাকিং সাইড ব্যাক হিসেবে বা একজন উইং ব্যাক হিসাবে হি ইজ ডেফিনেটলি আ গুড প্লেয়ার, এই নিয়ে কারোর কোনো ডাউট নেই। বা গুড বলবো না, হি ইজ ডেফিনেটলি দ্য বেস্ট রাইট উইং ব্যাক ইন ইন্ডিয়া। এটা হচ্ছে সবচেয়ে ভালো বড় কথা, বা এটা সবচেয়ে বেস্ট ওর জন্য। কিন্তু যখন ডিফেন্সিভ পার্টটা আসে না, তখন ওকে ভীষণভাবে পুয়ার লাগে, যেটা প্রবীর দাসের সাথে সেম ছিল। প্রবীর কিন্তু যখন অ্যাটাকে উঠতো, প্রবীর ওয়াজ সো মাচ ডেঞ্জারাস, কিন্তু প্রবীর যখন ডিফেন্সে নামতো, সেই জায়গাটা কিন্তু প্রবীর ফাম্বেল করতো। তো এই একই ফ্যাক্টর আশিস রায়ের ক্ষেত্রে রয়েছে। তো কোচ যদি দেখে যে আমার টিমে মেহতাব এসে যাচ্ছে বা অভিষেকের মতো প্লেয়ার আসছে, দুজনে রাইট ব্যাকে খেলতে পারে, মেহতাব একদম পরিষ্কার রাইট ব্যাক, সেন্টার ব্যাক মেনলি, কিন্তু রাইট ব্যাকে খেলালে তুমি অ্যাটাক খুব বেশি ওর থেকে ডিমান্ড করতে পারবে না, একদম ওই জায়গাতে থাকবে, ডিফেন্সে অনেক বেশি করে ওয়ার্কলোড নেবে। কিন্তু যদি অভিষেককে খেলানো হয়, অভিষেকের যতটা অ্যাটাকে ওর ভালো পার্টিসিপেশন থাকে, ঠিক ততটাই ওর ডিফেন্সে ভালো কিন্তু কন্ট্রিবিউশন থাকে। তো আমার মনে হয় যে দুটো টিম যেভাবে মোটামুটি ভালো ভালো ডিফেন্ডারদেরকে টার্গেট করছে, এখানে ইস্টবেঙ্গলের ডিমান্ডটা অনেক বেশি হাই, কারণ ডিফেন্সটা এই মুহূর্তে পুরোপুরি ভেঙে চুরে খান খান হয়ে গেছে। তো সেই জায়গাতে ভালো প্লেয়ার নিয়ে আসতে হবে। মোহনবাগানের ব্যাপারটা হচ্ছে ব্যাকআপ প্লেয়ার লাগবে, মোহনবাগানের ব্যাপারটা হচ্ছে স্ট্রেংথটা আরও বেটার জায়গাতে নিয়ে যেতে হবে। তো দুটো টিমের কিন্তু ডিমান্ডের যে অ্যাঙ্গেল রয়েছে, সেই দুটো অ্যাঙ্গেল কিন্তু আলাদা, কিন্তু কোথাও প্লেয়াররা প্রায় সেম প্যাটার্নে টার্গেটেড হচ্ছে। তো এটা কোথাও একটা ভালো দিক, মানে এই তিনজন প্লেয়ার যদি তাদের ক্লাব থেকে বেরিয়ে আসে, তাহলে তাদের ডেস্টিনেশনটা কলকাতার দিকেই হবে, এটাই মুহূর্তে পরিষ্কার। এবার কে কোন ক্লাবে যাবে, রাহুল ভেকেটটা আমি একপাশে রাখছি, মেহতাব এবং অভিষেক কে কোথায় যাবে না, দুজনে প্রায় একই দিকের দিকে চলে যাবে, সেটা হচ্ছে পরের ব্যাপার। তো যে যেদিকেই যাক না কেন, আমার মনে হয় যে মোহনবাগানের যেমন ব্যাকআপ লাইনটাকে, মোহনবাগানের যেমন বেঞ্চের জায়গাটাকে অনেক বেশি করে স্ট্রেনদেন করবে, ঠিক একইভাবে উল্টো দিকে ইস্টবেঙ্গলের স্টার্টিং 11 বলো বা টোটাল যে ডিফেন্সের অপশনসগুলো বলো, সেটাকে এই প্লেয়াররা গেলে কিন্তু অনেক বেশি করে স্ট্রেনদেন করবে। তো ফাইনালি দেখা যাক কাকে কোথায় আমরা খেলতে দেখি, এবং কে কে কতটা ট্রান্সফার ফির বিনিময়ে কোথায় যায়, কার স্যালারি কত হয়, এবং অবশ্যই আপকামিং ডেজে কোন প্লেয়ার কোথায় গিয়ে তার নিজের খেলার স্টাইল, কোয়ালিটি এবং অবশ্যই টিমের বিহাফে কতটা সে ডেডিকেশন রাখতে পারে বা কতটা তার কন্ট্রিবিউশন থাকে। এই ক্ষেত্রে রাহুল ভেকের ব্যাপারটা আমি যখনই সোশ্যাল মিডিয়াতে দেখলাম, সেখানে দেখলাম যে বহু ইস্টবেঙ্গল ফ্যান্স দে আর নট হ্যাপি যে ওর এজ এই মুহূর্তে যে জায়গাতে রয়েছে, দ্যাট কুড বি আ ফ্রড সিগনেচার। আবার 3 বছরের কথাবার্তা হচ্ছে, মানে তখন 37+ ইয়ার্স অফ এজ হয়ে যাবে, তো কখনোই তাকে নিয়ে প্ল্যান করা যেতে পারে না। তো ঠিক কথা, একদিকে একজন ডিফেন্ডারকে নিয়ে 37 অবধি প্ল্যান করাটা খুবই বোকামো। যদি হয় তাহলে ম্যাক্সিমাম 2 ইয়ার্স হোক, তারপর তাকে নিয়ে ভাবনা চিন্তা করা যাবে। বাট যদি পারফরমেন্সের কথা বলো, তাহলে আমি কখনোই বলবো না যে দ্যাট কুড বি আ ফ্রড সিগনেচার, কারণ এই মুহূর্তে রাহুল ভেগে কিন্তু অনেক বেটার ফর্মে রয়েছে। মুম্বাই সিটি এফসিতে ও যা ফর্মে ছিল, তার থেকে অনেক বেটার ফর্মে কিন্তু বেঙ্গালুরু এফসিতে রয়েছে, এবং এটা ওর জন্য প্লাস পয়েন্ট। বেঙ্গালুরুতে লাস্ট দুটো সিজনেও যা খেলেছে, ট্রুলি কিন্তু ওর মানে
মানে প্লেয়িং ক্যারেক্টারে অনেকটা চেঞ্জ এসেছে, সেটা লেট কেরিয়ারে হোক আর যাই হোক হোয়াট এভার চেঞ্জ এসেছে। আমার মনে হয় যে সেই পারফরমেন্সের লেভেলটা দেখলে ইস্টবেঙ্গলের জন্য ঠিকঠাক রয়েছে। 1 বছর তো বেঙ্গালুরুতে কন্ট্রাক্ট এমনিই রয়েছে, তো তুমি নিয়ে এলে ম্যাক্সিমাম 2 বছরের জন্য আনো, ম্যাক্সিমাম তুমি আমি বলবো যে ওর আরও একটা বছর তুমি ইনভেস্ট করছো ওর পেছনে। 1 বছর অলরেডি ও ইনভেস্টেড ওর কেরিয়ারে, ওর যা পারফরমেন্স রয়েছে সব কিছু নিরিখে। তো আমার কখনোই মনে হয় না যে এটা খুব একটা খারাপ সিগনেচার হবে। হ্যাঁ, ডেফিনেটলি লং টার্মের জন্য খুব একটা ভালো হবে কিনা সেটা নিয়ে ডাউট থাকছে, বাট ফর রাইট নাও আমার মনে হয় যে একদম এটা ঠিকঠাক সিগনেচার হবে ইস্টবেঙ্গলের জন্য। এক্সপিরিয়েন্সড ক্যাম্পেনার, লং টাইম ইন্ডিয়ান ফুটবলে রয়েছে, ইস্টবেঙ্গলের এক্স প্লেয়ার, বর্তমান সময়ে ন্যাশনাল টিমের ওয়ান অফ দ্য কী বলবো বেস্ট একজন ডিফেন্ডার, এবং গোটা ইন্ডিয়ান ফুটবল সার্কিটে এই মুহূর্তে টপ যদি 5-6 ডিফেন্ডারের নাম করা হয় তাহলে আমার মনে হয় যে রাহুল ভেগের নামটা আসবে। তো সেই প্লেয়ারকে ফ্রড সিগনেচার বা ওর সিগনেচার বলে আমার মনে হয় যে যারা বলে দিচ্ছে তারা খুব আর্লি প্রেডিক্ট করে দিচ্ছে। একটা প্লেয়ার তার উপরে তুমি ভরসা রাখতে পারো, বাট লং টার্মে নয়, সেটা শর্ট টার্মে। আই উইল এগেন রিপিট দ্যাট। তো ওভারঅল টোটাল সমস্ত কিছু নিয়ে তোমাদের কী কী ওপিনিয়ন্স রয়েছে কমেন্ট করে জানাতে থাকো। ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করে, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।